আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সাভারে দুটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন পুড়ে মারা গেছেন। তাদের মধ্যে 2 জন শিশু, 1 জন নারী। রাত 2:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পিছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা আরও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা যায় এবং বাসের আরও 7 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, কমিশনের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। মৌলভীবাজারে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারের নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের উত্তরণের উপায় বিষয়ে কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য তারা মাঠে নামেননি। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান, জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন ও জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকে। আপনাদের কাছে অ্যাপিল হলো, for God's sake, don't be biased towards any party. আমরা কোনো দলীয়, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি বা কেস ডকেট গায়েবের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সে সময় বিভিন্ন মামলার 9 বস্তা নথি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, আদালতের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ রাসেল নামে এক আসামিকে শনাক্ত করে। বুধবার নগরীর বাকলিয়ার বউবাজার এলাকা থেকে তাকে আটকের পর তার স্বীকারোক্তিতে ভোরে পাথরঘাটার একটি ভাঙাড়ির দোকান থেকে 9 বস্তা নথি উদ্ধার করা হয়। নথিগুলো কেজি দরে বিক্রি করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম আদালতের বিভিন্ন মামলার 1911টি নথির খোঁজ না পাওয়ায় 5ই জানুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ মফিজুল হক ভুইয়া। জিডিতে লেখা হয়, জায়গা স্বল্পতার কারণে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় কেস ডকেটগুলো পলিথিনে মুড়িয়ে রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। বউবাজার এলাকা হইতে রাসেল নামে একজনকে আমরা আটক করি। তাকে জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেওয়া স্বীকারোক্তি তথ্য মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন জনৈক মফিজের ভাঙ্গারের দোকান হইতে আমরা এই হারিয়ে যাওয়া 9 বস্তা ডকুমেন্ট উদ্ধার করতে সক্ষম হই। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 1490 মিটার দীর্ঘ হরিপুর তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। মার্চে সেতুটির উদ্বোধনের কথা রয়েছে। সেতুটি চালু হলে কুড়িগ্রাম সহ উত্তরের কয়েক জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পাল্টে যাবে নদী পাড়ের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র জাকিয়া আক্তারের রিপোর্ট। প্রত্যাশার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে জেলার তিস্তা পিসি গার্ডার সেতু। 2014 সালের 26শে জানুয়ারি সেতু নির্মাণের কাজ শুরু হলেও নানা জটিলতার মাঝপথে তা থেমে যায়। 2021 সালে আবারও নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 730 কোটি 85 লাখ টাকা। 31টি স্প্যান বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 1490 মিটার। সেতুর উভয় পাশের 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে নদী শাসনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ব্রিজটা খুলেই দেওয়ার অপেক্ষায় আছি যে কখন খুলে দিবে। এই চরাঞ্চলের মানুষ তারা তাদের আকাঙ্ক্ষিত এই ব্রিজটি নির্মাণ হওয়াতে তারা অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা বলছেন, সেতুটি খুলে দেওয়া হলে গাইবান্ধার সাথে কুড়িগ্রাম সহ উত্তরের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নয়ন হবে, তেমনি কমে আসবে ঢাকা, চট্টগ্রাম সহ দক্ষিণ জেলাগুলোর সাথে কুড়িগ্রাম লালমনিরহাটের সড়ক পথের দূরত্ব। পাল্টে যাবে নদী পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থা। এটা উত্তরবঙ্গের মধ্যে মনে করেন একবার ভারত থেকে দিনাজপুর লাইনের দিকে সম্পূর্ণ আসবে, এদিকে সুবিধা
সুবিধা আছে। গাড়ি টাড়ি এলে মনে করো সম্পূর্ণ আমাদের এখন একাত্মভাবে চলাচল করা যায়। ব্রিজটার অপেক্ষায় আছে। সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। দ্রুত ব্রিজের কাজ শেষ করতে যাতে জনগণ দ্রুত উপকার পায় এবং এই ব্রিজটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য যেন সাধিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। কুমিল্লা শহরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ লিফলেট বিতরণের সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ তারা এখনও শুনতে পান। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না বলে সতর্ক করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করা হয়। মাদারীপুরে তারুণ্যের উৎসবে এক কর্মশালায় বক্তারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে প্লাস্টিক দুর্নীতি ও বেকার মুক্ত বাংলাদেশ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম। বক্তৃতা করেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, রিসোর্স পার্সন অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া ও মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম। কর্মশালায় 4টি গ্রুপে 28 জন শিক্ষার্থী অংশ নেন। অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে সাংবাদিকদের পুরস্কার দিয়েছে চাঁদপুর প্রেস ক্লাব। প্রথমবারের মতো এই আয়োজনে 6 জন সাংবাদিক পুরস্কার পেয়েছেন। চাঁদপুর প্রেস ক্লাব মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, মনিরুজ্জামান বাবলু, তালহা জুবায়ের, আল ইমরান শোভন, মোহাম্মদ আরিফ বিল্লাহ ও এম ফরিদুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়াও ছিলেন জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপির 31 দফা বাস্তবায়নে মাসব্যাপী 38টি স্থানে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বজলুল করিম চৌধুরী আবেদ। 2015 সালের 10 জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজে ক্লাস উদ্বোধনের দিন সন্ত্রাসী হামলায় নিহত শহীদ মনির হোসেনের নামে রাঙ্গামাটি মেডিকেল কলেজের হল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। খাগড়াছড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে সচেতনতামূলক সভা ও কম্বল বিতরণ করেছে বিজিবি সেক্টরের 32 বিজিবি। সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। নীলফামারীতে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন 19 মিডিয়া রেজিমেন্ট আর্টিলারি। এ সময় উপস্থিত ছিলেন মেজর রাফায়েত ও লেফটেন্যান্ট হুমায়রা লায়লা সহ অনেকে। নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম ও উপাধ্যক্ষ শিব প্রসাদ সুরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। পিরোজপুরে শহরে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশন। লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড়ে এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় 4300 পোশাক শ্রমিককে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাস্কেট বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা। আল মুকসিদ, চ্যানেল আই। রাঙামাটিতে সেনা রিজিয়ন T20 ক্রিকেট টুর্নামেন্ট
শুরু হয়েছে। রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত চিংলা মংমারি স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী। সে সময় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে অংশ নেন ভলকান ক্লাব ও বুড়িঘাট ইউথ ক্লাব। টুর্নামেন্টে জেলার 18টি টিম অংশ নিচ্ছে। 22 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে বিচ ফুটবল টুর্নামেন্ট। সৈকতের কলাতুলি ডিভাইন পয়েন্টে বিচ ফুটবল উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাফুফে বিচ লীগ কমিটির চেয়ারম্যান শাহিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ ও অন্যান্যরা। বিচ ফুটবলের 4টি দল অংশ নিচ্ছে। এই ছিল এখনকার মতো জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।